সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা জানেন নির্বাচন হয়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের নানান ধরনের অনিয়ম এবং কারচুপি নিয়ে অসংখ্য ভিডিও প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই নির্বাচন উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন এই নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হয়েছে। প্রিয় দর্শক, তার এই কথা কিন্তু সঠিক। নির্বাচনটি অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে এবং উৎসব মুখর হয়েছে, কিন্তু এই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচনের পেছনে যে এত কালিমা লুকিয়ে আছে তা কিন্তু নির্বাচনের সময় বোঝা যায়নি। যদিও নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এই ধরনের কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু এই নির্বাচন ঘিরে যে এত ধরনের কারচুপি এবং অনিয়মের ঘটনা ঘটেছে তখনও কিন্তু সেটা বোঝা যায়নি। এই নির্বাচনটি যে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ হয়েছে তার কারণ কি? তার কারণ হচ্ছে এদেশের সাধারণ মানুষ এই সরকার এবং নির্বাচন কমিশনকে বিশ্বাস করেছিল এবং সেই বিশ্বাসের ফলেই তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর সরকার তাদের সাথে যে চালাকিটা করেছে সেটি হচ্ছে দিনের প্রথমার্ধে নির্বাচনটিকে সুষ্ঠু করে দ্বিতীয়ার্ধে গিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আমরা নির্বাচনের প্রথমার্ধে দেখেছি যারা ভোট দিতে গিয়েছে তারা প্রায় সবাই সুষ্ঠুভাবে তাদের ভোট দিতে পেরেছে, তাদেরকে কেউ বাধা প্রদান করেননি। এমনকি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কারো ভোট অন্য কেউ দিয়ে দেননি। একজনের ভোট আরেকজনে দিয়ে দেওয়ার ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অধিকাংশই ঘটেছে দ্বিতীয়ার্ধের পর। প্রিয় দর্শক, আমরা জানি যে আওয়ামী লীগের যে নির্বাচনগুলো ছিল তাদের একটিকে আমরা চিহ্নিত করেছিলাম ভোটারবিহীন নির্বাচন, আরেকটিকে চিহ্নিত করেছিলাম রাতের ইলেকশন, আরেকটিকে চিহ্নিত করেছিলাম আমি এবং ডামির নির্বাচন। কিন্তু সেদিক থেকে এই নির্বাচনকে কোনো বিশেষ বিশেষণে অভিহিত করার সুযোগ নেই, কারণ এই নির্বাচনে এত বৈচিত্র্যপূর্ণ কারচুপি এবং অনিয়ম হয়েছে যাকে সুনির্দিষ্ট একটি ছাঁচে ফেলা খুবই কঠিন। তবে এটিকে আমরা এক কথায় বলতে পারি বিশ্বাসঘাতকতার নির্বাচন। এদেশের মানুষ সরল বিশ্বাসে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু এই নির্বাচনে যে জনরাই এভাবে ছিনতাই হয়ে যাবে সেটি কিন্তু মানুষ বুঝতে পারেনি। প্রিয় দর্শক, আমরা এখন যে অভিযোগগুলো করছি এরকম অভিযোগ যে আমাদের করতে হতে পারে সেটি কিন্তু আমরা কখনো কল্পনাও করিনি। আমরা আগেই বিভিন্ন এপিসোডে বলেছি যে এবারে নির্বাচনে যে ধরনের লক্ষণ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে আবারও 2008 সালের মতো একটি নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু আমরা নির্বাচনের পরে লক্ষ্য করেছি এটি আসলে 2008 সালের মতো কোনো নির্বাচনও হয়নি, কারণ 2008 সালের নির্বাচনে মেকানিজম হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোটে এক ধরনের বড় ম্যাজিক্যাল ঘটনা ঘটেছে, কিন্তু সেটি কখনো মানুষের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেনি। কিন্তু এই নির্বাচন সর্বতোভাবেই মানুষের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা যেমন নির্বাচনের প্রথম দিন দেখেছিলাম কোনো পক্ষ থেকে বড় ধরনের কোনো কারচুপি বা অনিয়মের অভিযোগ করা হয়নি, কিন্তু যতই সময় গেছে ততই আমরা দেখেছি উভয় দিক থেকেই নির্বাচনে বড় ধরনের কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
প্রিয় দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যে ধরনের ভিডিও দেখেছি তাতে মনে হচ্ছে নির্বাচনের প্রায় প্রতিটি পর্যায়ে কোনো না কোনো জায়গায় কারচুপি হয়েছে এবং এই কারচুপির সাথে যেমন প্রিজাইডিং অফিসাররা জড়িত, তেমনি পোলিং কর্মকর্তারাও জড়িত। একই সাথে বিভিন্ন দল থেকে যারা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে তারাও জড়িত, এমনকি যারা ভোট দিয়েছেন তাদের কেউ কেউ জড়িত। প্রিয় দর্শক, এসবের সাথে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশন জড়িত নয় সেই কথাও কিন্তু আমরা হলফ করে বলতে পারছি না। হয়তো এক সময় দেখা যাবে নির্বাচন কমিশন কিভাবে এই ঘটনাগুলোর সাথে জড়িত তাও বেরিয়ে আসবে এবং আমরা ধারণা করছি এসব বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোটেই মুখ খোলা হবে না এবং তাদের যত সমালোচনাই করা হোক তারা দীর্ঘ সময় ধরে এক ধরনের নীরবতা পালন করে যাবেন এবং বিভিন্ন ক্ষেত্রে যেমনটি হয় যে একটি দুর্ঘটনার পর আরেকটি দুর্ঘটনা ঘটিয়ে আগের ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হয়, এখানেও কিন্তু সেরকম ঘটনাগুলি ঘটতে থাকবে, যার ফলে এসব অনিয়ম এবং কারচুপি নিয়ে শেষ পর্যন্ত মানুষ খুব একটা কথা বলবে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো থেকে যাবে সেগুলি কিন্তু কখনো আর আমাদের সামনে থেকে হারিয়ে যাবে না। অনেকে সেগুলো ডাউনলোড করেছেন, ডকুমেন্টেশন করেছেন এবং এই সরকারের কলঙ্ক হিসাবে ভবিষ্যতে এই বিষয়গুলো বারবার আমাদের সামনে উঠে আসবে এবং দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হবে। প্রিয় দর্শক, কোন কোন ক্ষেত্রে নির্বাচনের কারচুপি, অনিয়ম এবং ভোট চুরির বিষয়গুলো এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার কিছু কিছু অংশ আসুন আমরা একটু দেখে আসি। সবার আগে আমরা দেখি একজন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। তবে স্যার আপনার এই অ্যাক্টিভিটিসটা কখনোই পছন্দ হয় নাই। আপনি আপনার না আপনি যেটা করছেন এই জাল ভোট, এই জাল ভোট আপনার দ্বারা মানায় না, আপনার দ্বারা মানায় না। আপনি সরকারের চাকরি করেন, আমরা প্রজাতন্ত্র না, আপনার প্রজাতন্ত্র। আপনি আমাদের অধিকার নিয়ে সিনেমিনি খেলছেন, ভোটারদের অধিকার নিয়ে সিনেমিনি খেলছেন আপনি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন একজন প্রিজাইডিং অফিসারকে কিভাবে অভিযুক্ত করা হয়েছে, কেন অভিযুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আসুন সেই বিষয়টিও আমরা একটু দেখে আসি। উনি মুড়ি রিসিভ করছে কিভাবে? এই মুড়িগুলো রিসিভ করতে হলে অবশ্যই ভোটারদের এখানে অবশ্যই হাতে সাপ থাকতে হবে এবং নির্বাচনের সিল থাকতে হবে। সিল কোথায়, সাপ কোথায়? সাপ কোথায়? হাতে সাপ কোথায়? এই একটার মধ্যে হাতের সাপ নেই, সিলে কোনো প্রুফ নাই। কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে দিল? যারা সহকারী আছে তাদেরকে আমি তো ডাকাই দেখি ওরা না, আপনি বলেন এই যে এই ভোটগুলো কিভাবে দিল? আমি তো আপনাকে বলছি না এই ভোটগুলো কিভাবে দিল? আপনি কোন দলের কি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন আছেন আমি জানি না। এখানে দেখেন, এখানে এই দেখেন 01923444 এই যে ব্যালট নাম্বার, এই ব্যালট নাম্বারে কোনো সিল নাই, কোনো হাতে সাপ নাই, কোন এই যে তারপরে 45 সাপ নাই, 46 হাতে সাপ নাই, তারপরে 47 হাতে সাপ নাই, তারপরে 48 হাতে সাপ নাই, তারপরে এই যে 49 হাতে সাপ নাই, তারপরে হচ্ছে 50 হাতে সাপ নাই, 51 হাতে সাপ নাই, এই 52 সাপ নাই, এরকম 3000 ভোট, 53 সাপ নাই, 54 সাপ নাই, তারপরে 55 সাপ নাই, 56 সাপ নাই, 57 সাপ নাই, 58 সাপ নাই। আমি এখন 5 নম্বর কেন্দ্রে আছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে কিভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে এবং এই যে প্রমাণগুলো আমরা দেখলাম, এরপরে কোনোভাবে প্রমাণ করা সম্ভব নয় যে এই নির্বাচনে এ ধরনের কারচুপি হয়নি। আমরা হয়তো এরকম একটি ভিডিও দেখছি, কিন্তু দেশে যে অসংখ্য জায়গায় অসংখ্য ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে তা কিন্তু আমরা চুরের 10 দিন আর সাধুর একদিন সূত্র থেকে বুঝতে পারি। প্রিয় দর্শক, এই যে প্রিজাইডিং অফিসার যে কাজগুলো করেছেন সেখানে আসলে কোন প্রতীকে সিল দিয়ে ভোটের বাক্স ভরা হয়েছে আসুন তা আমরা একটু দেখে আসি।
আমরা আছি গুন্ডাসদি দক্ষিণ গুন্ডাসদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। সেগুলোতে অলরেডি ধানের শীষ সিলভার আছে। একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ব্যালট। প্রিয় দর্শক, কেবল যে এক জায়গাতেই এরকম হয়েছে তা নয়, এরকম ঘটনা অসংখ্য জায়গায় ঘটেছে। আসুন এরকম আরও একটি ভিডিও আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন প্রিজাইডিং অফিসার কিভাবে এই কারচুপির সাথে জড়িত। প্রিয় দর্শক, এবার আসুন কিভাবে জাল ভোটে সিল দিয়ে ভোটের বাক্সে ঢোকানো হয়েছে সেরকম একটি দৃশ্য আমরা দেখে আসি। ময়মনসিংহ 11 ভালুকা আসনের নির্বাচনে জাল ভোট, প্রকাশ্যে ব্যালটে সিল মারা এবং এজেন্টের ছেলেকে অপহরণের মতো নজিরবিহীন অনিয়মের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার নির্বাচনী এলাকাটির বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত এইসব অরাজকতা চলে। বিশেষ করে বেলা 11টার দিকে রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের এজেন্ট কনকের ছেলেকে অপহরণ করে কেন্দ্র ছাড়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। এছাড়া দুপুর 1:30টার দিকে বিরুনিয়া ইউনিয়নের কংসেরকুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফিরোজ হোসেন। প্রিয় দর্শক, এবার আসুন দেখি আমরা যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছে তারা কি ধরনের অনিয়মের সাথে জড়িত। এই কার্ডটা, এটা তো ধানের শীষের কার্ড। একটু একটু দেখি যদি, এই যে আপনি তো একজন পোলিং এজেন্ট, আপনি পোলিং এজেন্ট হয়ে কিভাবে ধানের শীষের মানে কার্ড পরে কিভাবে আপনি একজন পোলিং এজেন্টের ভূমিকা পালন করছেন? আপনাকে কেউ আটকায়নি? প্রশাসন বা পুলিশ কিছু বলেনি আপনাকে? কিছু বলেনি আপনাদেরকে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো এখানে প্রিজাইডিং অফিসার যারা আছেন, যে আমাদের পোলিং এজেন্ট যে পাশে যে ধানের শীষের পোস্টার নিয়ে যারা বসে যারা পোলিং এজেন্টের কাজ করছে, আপনারা কিছু বলেননি, দেখেননি ভাই? এটা এখানে আপনাদের একটা দায়িত্ব আছে ভাই, আপনারা কাইন্ডলি আপনাদের দায়িত্বটা পালন করেন, না হলে জনগণ প্রতারিত হবে। আপনারাও তো এখানে বসে আছেন, আপনাদের তো মুখ আছে, আপনাদের কণ্ঠস্বর আছে। কেউ কি আপনাদেরকে হামকি থামকি দিচ্ছে? দিলে সেটা বলেন। আপনারা তো বলতে পারেন, যে যার যার জায়গা থেকে স্পিক আপ করতে হবে, ভয়েস রেজ করতে হবে। তাহলে কিভাবে এই যে একজন পোলিং এজেন্ট, কিভাবে একজন পোলিং এজেন্ট ধানের শীষের পোস্টার গলায় ঝুলে কিভাবে তারা কি করে? এবং এটা নিয়ে প্রশাসনের কোনো ভূমিকা নেই। এখানে যারা উপস্থিত আছে তারাও এখানে কিছু বলেনি। প্রিয় দর্শক, পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে যে ধরনের অনিয়ম হয়েছে এবং যে ধরনের কারচুপির ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, এরকম দৃশ্য অতীতে আমরা কখনো দেখেছি কিনা তা মনে করতে পারছি না। প্রিয় দর্শক, আসুন আমরা একটু দেখে আসি চ্যানেল 1 এই সম্পর্কে কি ধরনের তথ্য আমাদের সামনে তুলে ধরছে। আপনি আপনার প্রার্থীর নাম জানেন না, কিন্তু আপনি এখানে পোলিং এজেন্ট হিসেবে আসছেন। জানতাম, কিন্তু আমি এখন ওই ভোট দিয়েছি, এই দৌড়া যে এই লেগেছি। জি, এমনিতে প্রচারণা কার সাথে করছেন? আমরা প্রচারণা বলতে গেলে এমনি প্রচার করি নাই। কার সাথে ছিলেন? ভিতরে সাক্ষাৎকারটা আমাদের আছে, ডিস্ট্রিক্ট আছে। আপনি এখানকার জি জি। আপনি একজনকে পোলিং এজেন্ট করেছেন যিনি তার প্রার্থীর নাম জানেন না, এটা কি আপনি চেক করছিলেন? ওরা লিখে দিছে, আপনারা নিয়ে নিছেন? আমরা লিখে দিছে এবং বলছে যে আমি অমুকের ইয়ে। এখন জিজ্ঞেস করেন তো ওনার প্রার্থীর নাম। জি, প্রার্থীর নাম বুঝতে পারছেন না? আমি তো ওই যে আর ভুলে গেছি। বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? আচ্ছা, যাই হোক, এখন আপনাকে এই আজকে পোলিং এজেন্ট কে করেছে? জি, পোলিং এজেন্ট হয়েছেন কিভাবে এখানে? আমাদের ওয়ার্ড থেকে
কে দিয়েছে আপনাকে, দায়িত্ব কে দিয়েছে? আমাদের যে 11 আসনের যে এমপি প্রার্থী উনি। তা আপনি তো এমপি প্রার্থীর নামই জানেন না, আপনি দিল কিভাবে? ইনি তো হচ্ছে মার্কা, যে আমাদের 11 আসনের এমপি প্রার্থী হ্যাঁ। এম এ কায়ুম। এম এ কায়ুম কিন্তু ধানের শীষ প্রতীকের, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী আপনাকে লাঙ্গল প্রতীকের এজেন্ট হওয়ার জন্য। জি 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 জি। আপনি কোন প্রতীকের? শাপলাকলি। আপনার প্রার্থীর নাম কি? নাহিদুল ইসলাম। নাম কি? নাহিদুল ইসলাম। নাহিদুল ইসলাম। এখন পর্যন্ত আমি 3টি কেন্দ্রে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকটি বুথে, যেখানে মূলত এই পোলিং এজেন্ট হিসেবে যারা এসেছেন তারা একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী, তার দেয়া পোলিং এজেন্ট হিসেবে কাজ করার কথা, কিন্তু এখানে এসে অন্য প্রার্থীর হয়ে তারা পোলিং এজেন্ট হয়েছেন। প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নাম জানেন না? আপনি কোন প্রার্থী? প্রার্থীর নাম? মাইক্রোফোন অন করে দেন। আপনি কোন প্রার্থী? মাইক্রোফোন অন করে দেন। প্রার্থীর নাম? আমি বিএমপি ধানের শীষ। আমি লাঙ্গল। আপনার প্রার্থীর নাম কি? ওনার দিকে তাকাচ্ছেন কেন? না 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 প্রার্থীর নাম বলে জানেন না? না, আসলে আমার মনে নেই তো, এই জন্য দেখে নিচ্ছি। আপনি তার মানে আপনার যে প্রার্থী তার হয়ে আপনি কাজ করেননি, কিংবা তার নির্ধারিত পোলিং এজেন্ট আপনি না হলে তো আপনি জানতেন। আপনি কার হয়ে কাজ করছেন এখানে? হ্যাঁ, ডক্টর এম এ কায়ুম। আপনি লাঙ্গল প্রতীকের পোলিং এজেন্ট হয়ে ধানের শীষ প্রতীকের হয়ে কাজ করছেন? না না না, হ্যাঁ লাঙ্গলের। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আপনি? আমি হাত পাখা। আপনার প্রার্থীর নাম মনে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ফজলুল বাড়ি। ফজলুল বাড়ি। জি। হ্যাঁ, আমি হাত পাখা। নাম তো মনে নেই। প্রার্থীর নাম জানেন না? ভুলে গেছি। আপু, আপনি? আম। প্রার্থীর নাম কি? প্রার্থীর নামটা ভুলে গেছি। ভুলে গেছেন? ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু ভুললেন কিভাবে? আপনি আজকে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন, আপনি আপনার প্রার্থীর নাম নিশ্চয়ই তাদের পক্ষ থেকে আপনাকে কার্ড দেওয়া হয়েছে না অন্য কোথাও থেকে দিয়েছেন? না না, আমি লাঙ্গলের। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম হচ্ছে মোহাম্মদ কাইয়ুম ভাই, মানে কাইয়ুম। আচ্ছা, আমি আম। আমের কি? আপনার প্রার্থীর নাম কি? দেখে বলতে হচ্ছে? না না, বলতে হচ্ছে না, নামটা ভুলে গেল। হ্যাঁ, আম। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম দেখেন না, দেখে বললে তো বললেনই। প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নাম থাক থাক, বলতে হবে না, আমি বুঝতে পারছি আপনি কি। আপনার আমি নাঙ্গল। প্রার্থীর নাম কি? কায়েম। কায়ুম। আচ্ছা, আপনার? মিজানুর রহমান। হ্যাঁ, ওখানে লেখা আছে মিজানুর রহমান, কিন্তু আপনাকে এখানে পোলিং এজেন্ট করেছে কি আপনাদের দুজনকে? আমাদের করেছে হাবিবুর রহমান। উনি কি? উনি মানে আমাদের যে চিফ লিডার, আর আমাদের ধানের শিশি। ধানের শীষের, কিন্তু আপনি করেছেন হচ্ছে আম মার্কার, আর উনি করেছেন লাঙ্গলের। আপনার হ্যাঁ। কিন্তু আপনার ধানের শীষের, উনিও ধানের শীষের, উনিও ধানের শীষের, কিন্তু তারা দুই প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে আসছে, এবং তারা তাদের প্রার্থীর নামও বলতে পারছে না, স্বীকার করেছে তারা ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবেই এখানে এসেছে, কাজ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যারা বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন তারা আসলে মূলত কোন দলের হয়ে তারা বিভিন্ন পক্ষের পোলিং এজেন্ট হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, যেসব দলের পোলিং এজেন্ট হিসেবে তারা কাজ করছে সেসব দলকে সত্যিকার অর্থে এসব বুথে কোনো পোলিং এজেন্ট দেয়নি? প্রিয় দর্শক, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো। আসুন আরো একটি ভিডিও দেখে আসি। আমি দাঁড়িপাল্লা এজেন্ট দেখে ওনারাই তো ছিল, আমাকে ওরা লাথি মারতেছে, আমার ফোন চালাচ্ছে, বলে আমি নাকি চোরের বাচ্চা। ওরা আমাকে মারতেছে, ওরা আমাকে আটকে রাখছে পুলিশ দিয়ে। আমি তো আপনাদের দেখতেছি আমি দাঁড়িপাল্লা এজেন্ট দেখে ওরা পুরো আমাকে নিয়ে নিছে, উপর থেকে আমাকে মারতে নামাইছে। এই ভাইয়া ছিল কেন? চোরের বাচ্চা পুরা চোর। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জামাত ইসলামীর মতো একটি শক্তিশালী দলের এজেন্টকেও কিভাবে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে, কিভাবে তাকে মারধর করা হয়েছে। তো জামাত ইসলামের একজন এজেন্টের ক্ষেত্রে যদি এ ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে অন্য কোনো দলের এজেন্টকে অর্থের লোভ দেখিয়ে কিংবা ভীতি প্রদর্শন করে যে তাদেরকে বুথ থেকে বের করে দিয়ে তাদের জায়গায় বিএনপি দলীয় লোকজনকে বিভিন্ন প্রার্থীর পক্ষের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়নি, তার কি কোনো নিশ্চয়তা আছে? প্রিয় দর্শক, আমরা
ধারণা করেছিলাম বিএনপি হারুক বা জিতুক, তারা অন্ততপক্ষে গৌরবজনকভাবে হারবে অথবা জিতবে। কিন্তু এই ধরনের কলঙ্কের কালিমা গায়ে নিয়ে যে তারা জয়লাভ করবে সেটি কিন্তু আমরা কখনো ভাবিনি। আমরা এখনো বিশ্বাস করতে চাই না জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তির প্রতিষ্ঠা করা দলটি এই ধরনের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আমরা এখনো বিশ্বাস করতে চাই না খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে টিকে থাকা রাজনৈতিক দলটি এই ধরনের একটি প্রহসনী নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে। যদিও বাস্তবতা হচ্ছে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। বিএনপি সরকার গঠন করলে আমাদের কিন্তু বিন্দুমাত্র আপত্তি নেই। আমরা মনে করি এদেশের সরকার গঠনের একমাত্র হক হচ্ছে বিএনপির, কেননা 2008 সালে কিন্তু তাদের সরকার গঠন করার কথা, তাদের সরকার গঠন করার কথা 2014 সালে, তাদের সরকার গঠন করার কথা 2018 সালে। সেই হিসেবে সরকার গঠন করার মতো যে অধিকার সেটি কিন্তু তারা সংরক্ষণ করে। কিন্তু এবার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে সেটি তো বিএনপির সাথেই বেমানান। আমরা এতক্ষণ যে তথ্য প্রমাণগুলো দেখলাম সেগুলি তো বিএনপির সাথে মানায় না। হতে পারে 2008 সালে বিএনপিকে ঠিক যেভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার হয়তো তার একটি ভারসাম্য তৈরি হয়েছে, কিংবা বিএনপি হয়তো ইচ্ছে করেই তার প্রতিশোধ নেওয়ার প্রস্তুতকৃত একটি ক্ষেত্রের অংশীজন হয়েছে। যদি এটি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এক ধরনের বৈধতা রয়েছে। কিন্তু বিএনপি যদি তার দলের প্রতিষ্ঠাতা এবং বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার না করে তাহলে কিন্তু এই ধরনের নির্বাচনে বিজয়ী হওয়াটা তাদের জন্য মোটেই সঙ্গত হয়নি এবং কোনোভাবে গৌরবজনক হয়নি। সবচেয়ে বড় কথা, যে সরকার বা যে সরকার প্রধান এই নির্বাচন নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, তিনি চেয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করবেন, সেটি কিন্তু তিনি পারেননি। 1991 সালের নির্বাচন এখনও আমাদের মধ্যে যে ধরনের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছাকাছি কিন্তু এই নির্বাচনটি যেতে পারেনি। এমনকি 2001 সালেও যে নির্বাচন হয়েছিল অথবা 1996 সালেও যে নির্বাচন হয়েছিল সেগুলিও কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য ছিল। কেবল বিশেষ কোনো দল ছাড়া সাধারণ মানুষ সেটিকে গ্রহণ করে নিয়েছিল। কিন্তু এবারে নির্বাচনে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষও বিষয়গুলো গ্রহণ করতে পারছে না, তারা নানান ধরনের সমালোচনা করছে। যদিও প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে ততটা সোচ্চার নয়, কিন্তু সাধারণ মানুষ এই ব্যাপারে অনেক বেশি সোচ্চার, কারণ তাদের হাতে যে মোবাইলটি রয়েছে সেখানে একের পর এক যেসব দৃশ্য ঘুরে ফিরে আসছে তা কিন্তু মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে দিচ্ছে না, তাদের বিবেককে নাড়া দিচ্ছে, তাদেরকে একের পর এক প্রশ্ন করতে উদ্বুদ্ধ করছে এবং তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। তারা এই সরকারকে যেভাবে বিশ্বাস করেছিল, এই নির্বাচন কমিশনকে যেভাবে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাস এভাবে ভেঙে যাবে সেটি তারা কিছুতেই মেনে নিতে পারছে না। আমরা চাই না এই নির্বাচন কমিশনারের গলাতেও ভবিষ্যতে কোনো জুতার মালা পড়ুক। আমরা চাই এই ব্যাপারে যে অভিযোগগুলো উত্থাপিত হবে তার যথাযথ সুষ্ঠু তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য এই নির্বাচন কমিশন তৎপর হয়ে তাদের আন্তরিকতা এবং সততার পরিচয় দেবে। তারা যদি নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের চাপে পড়ে বা নিজেরা ইচ্ছা করে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সাথে যুক্ত হয়ে থাকে, আমরা আশা করব সেটা সংশোধনের যেটুকু সুযোগে তারা পাবেন সেই সুযোগটি যাতে তারা কাজে লাগাতে সচেষ্ট হন। যদি তা না হয় তাহলে ইতিহাসের খাতায় এই নির্বাচন কমিশন এবং এই সরকারের জন্য একটি বড় ধরনের কলঙ্কজনক অধ্যায় রচিত হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।